আওয়ামী লীগের কাউন্সিলে গঠনতন্ত্রে আসছে পরিবর্তন। নবীনদের পাশাপাশি সুযোগ পাচ্ছেন নারীরাও, থাকছে নির্বাচনী ইশতেহারের গাইডলাইন। আশুলিয়ায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত আব্দুর রহমানই নব্য জেএমবির প্রধান সারওয়ার জাহান, জানিয়েছে র্যাব। প্রায় 28 লাখ টাকা সহ 2 সহযোগী আটক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোতালেবের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 নৈশ প্রহরী সহ 4 জনকে আটক, হত্যা মামলা দায়ের। নতুন রূপে সাজানো হচ্ছে বিনোদন কেন্দ্র হাতিরঝিল, তৈরি হচ্ছে ভাসমান মুক্ত মঞ্চ। আগামী মাসে যোগ হচ্ছে ওয়াটার বাস। এবং চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে 293 রানে অল আউট ইংল্যান্ড। 5 উইকেটের পর আজ আরও একটি উইকেট শিকার মিরাজের। ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। আওয়ামী লীগের এবারের 20তম জাতীয় কাউন্সিলে গঠনতন্ত্রে আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। দলে 4টি সভাপতি মণ্ডলীর সদস্য, একটি যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদ বাড়ানো হচ্ছে। এছাড়া কার্যনির্বাহী কমিটির আকার 73 থেকে বাড়িয়ে 81 সদস্যের করা হচ্ছে। এতে নবীনদের পাশাপাশি নারীদেরও সুযোগ দেওয়া হবে, দলের শীর্ষ নেতারা বলেছেন এমনটি। এবারের কাউন্সিলে আগামী সংসদ নির্বাচনের বিষয়টিকে মাথায় রেখে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের গাইডলাইন ঠিক করা হবে। বিস্তারিত জানাচ্ছেন ইজাজ শৌমিক। বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বর্তমান কার্যনির্বাহী কমিটির সর্বশেষ বৈঠক হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠকে দলের গঠনতন্ত্রে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগের শীর্ষ নেতারা জানান, এ বৈঠকে সভাপতি মণ্ডলীর সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদ বাড়ানোর প্রস্তাব আনা হয়েছে। গঠনতন্ত্রে এখন 73 জনের কমিটি আছে, 73-এর সংখ্যাটা বাড়িয়ে 81 করবার 8 জন বাড়বে। সভাপতি মণ্ডলীতে 4 জন বাড়ানো, একজন সাংগঠনিক সম্পাদক বাড়ানো, একজন যুগ্ম সম্পাদক বাড়ানো, হলো 6 জন আর 2 জন সদস্য। যারা এখন সিনিয়র লিডারশিপে আছে, বিভিন্ন পোস্ট হোল্ড করছে কার্যনির্বাহী কমিটির, তারা হয়তো কেউ প্রেসিডিয়ামে যাবে। সেইখানে যে জায়গাগুলো ক্রিয়েট করা হবে, সেখানে আবার যারা একদম নতুন আসবে তারা প্রথমে হয়তো সদস্য হিসাবে আসবে, কেউ কেউ আবার সাংগঠনিক সম্পাদক হবে। এবারের কমিটিতে অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব সুযোগ পাবে। পাশাপাশি ভবিষ্যতে 1/3 নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে তাদেরও এবার প্রাধান্য দেওয়া হচ্ছে। আগামীতে 1/3 আমরা যাতে মহিলা নেতৃত্ব আনতে পারি দলীয় কার্যক্রমে, সেই হিসাবে আমরা এবার প্রচেষ্টা চালাবো। এবং অবশ্যই নবীন নেতৃত্ব সর্বস্তরে কিন্তু আমরা এবার দেখতে পাবো। আগামী নির্বাচনকে লক্ষ্য রেখে কাউন্সিলে নির্বাচনী ইশতেহারের গাইডলাইন ঠিক করা হবে বলেও জানান নেতারা। 2 বছর পরে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনের ভিত্তি হবে আমাদের এই ঘোষণাপত্র। যারা এমপি হতে চাচ্ছেন তারা যাতে এলাকাতে অর্থনৈতিক যে আমাদের এজেন্ডা, কি সোশ্যাল এজেন্ডা, সেই এজেন্ডাগুলো যাতে তুলে ধরতে পারে। মানে আমাদের ঘোষণাপত্র, আমাদের নির্বাচনী ইস্তেফা, এই সব জিনিস কিন্তু এইবারের কাউন্সিলের ভিতরে ঠিকই এগুলো বেরিয়ে আসবে। 2015 সালের ডিসেম্বরে আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হলেও এবছরের অক্টোবর পর্যন্ত তা বর্ধিত করা হয়। প্রতি 3 বছর পর পর নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাউন্সিল অনুষ্ঠানের বিধান রয়েছে। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন 2021 সাল পর্যন্ত নেওয়া পরিকল্পনাগুলো সামনে রেখে করা হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘোষণাপত্রের খসড়া প্রস্তাবনা। 4 অধ্যায়ের খসড়া ঘোষণাপত্রে 2008 সাল থেকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, চলমান প্রকল্পগুলোর চিত্র তুলে ধরা হয়েছে। নেতারা মনে করছেন, এবারের ঘোষণাপত্র বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। রিপোর্ট হাবিবুল ইসলাম হাবিবের। আর মাত্র একদিন পর অনুষ্ঠেয় 20তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রার পাশাপাশি নানা চ্যালেঞ্জ গ্রহণ করতে যাচ্ছে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিকল্পনা নিয়ে তৈরি করা হয়েছে 46 পৃষ্ঠার খসড়া ঘোষণাপত্র, যা সম্মেলনের মধ্য দিয়ে কাউন্সিলরদের মতামত নিয়ে চূড়ান্ত করা হবে। কিন্তু কি থাকছে এই ঘোষণাপত্রে, সে বিষয়ে দলের নেতারা জানান, আওয়ামী লীগ সরকারের অগ্রগতির সবচেয়ে বড় বাধা জঙ্গিবাদ ও দেশবিরোধী ষড়যন্ত্র। এ বিষয়টি খসড়া ঘোষণাপত্রের 3য় অধ্যায়ের 2-এর 1 ধারায় তুলে ধরা হয়েছে। 2021-এর মধ্যে বাংলাদেশকে মধ্যমায়ের দেশে উপনীত করা
এবং 2030 সালের মধ্যে এইচডিজি অর্জন করার জন্য আমাদের সরকারের যে মহাপরিকল্পনা আছে, উন্নয়ন পরিকল্পনা, সেগুলোর কিছু চিত্র থাকবে। দেশ থেকে সন্ত্রাস এবং জঙ্গিবাদকে কঠোর হস্তে দমন করা, এটার ব্যাপারে জিরো টলারেন্স আওয়ামী লীগের যুদ্ধাপরাধীদের যে বিচার কাজ শুরু হয়েছে, প্রত্যেকটা জরুরি অপরাধের বিচার যাতে করা যায় সে ব্যাপারে আমাদের তৎপরতা থাকবে। বৃহৎ প্রকল্প বাস্তবায়ন, শিল্প বাণিজ্য, স্থানীয় সরকার, 100টি অর্থনৈতিক অঞ্চল গঠন, বিদ্যুৎ, জ্বালানি ও আইসিটি খাত নিয়ে দলের দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা তুলে ধরা হয়েছে এতে। এছাড়া গুরুত্বপূর্ণ খাতগুলো তুলে ধরে আগামী দিনগুলোতে কি করা হবে তাও স্থান পেয়েছে প্রস্তাবিত ঘোষণাপত্রে। এছাড়া নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন, যোগাযোগ খাতের উন্নয়ন, দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু নির্মাণের কাজ শুরুর বিষয়টি স্থান পেয়েছে এই ঘোষণাপত্রে। 2018 সালের মধ্যে যানবাহন চলাচলের জন্য পদ্মা সেতু উন্মুক্ত করার বিষয়টিও থাকছে এতে। স্বাধীনতা উত্তর বাংলাদেশের পুনর্গঠনে ধারাবাহিকতাকে আরো সামনে অগ্রসর করার জন্য, আরো বিস্তৃত করার জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সম্মেলন শেষে ঘোষণাপত্রগুলো চূড়ান্ত করা হবে। এছাড়া 2041 সালের মধ্যে দেশকে উন্নত করার লক্ষ্যে কাজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। আওয়ামী লীগ বলছে, দেশের অর্থনীতি, শিক্ষা, তথ্য প্রযুক্তি এবং অবকাঠামোতে সবথেকে বেশি উন্নয়ন হয়েছে বর্তমান সরকারের অধীনে। যদিও দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে বরাবরই প্রশ্ন তুলে আসছে বিরোধী দলগুলো। তাই দেশের উন্নয়নের পথে সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে 2019 সালের নির্বাচনকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবারের সম্মেলনের ঘোষণাপত্রে। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। আশুলিয়ায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত আব্দুর রহমানের পরিচয় মিলেছে। সে 90 জেএমবির প্রধান সারওয়ার জাহান বলে জানিয়েছে র্যাব। সকালে রাজধানীর কারওয়ান বাজারে সাংবাদিকদের ব্রিফ করেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। এ সময় তিনি আরও জানান, 27,70,000 টাকা সহ সারওয়ারের দুই সহযোগী হাসিবুল ও নাফিসকেও আটক করা হয়েছে। 90 জেএমবির 21 জনের তালিকা পাওয়ার পর তাদের ধরতে র্যাব অভিযান চালাচ্ছে বলেও জানান র্যাবের মহাপরিচালক। দীর্ঘদিন ধরে সারওয়ার জাহান নানা জঙ্গিবাদী কার্যক্রমের সাথে যুক্ত ছিল। গত 8 অক্টোবর আশুলিয়ার বসুন্ধরা এলাকায় 5 তলা একটি বাড়িতে অভিযান চালায় র্যাব ও গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল। অভিযানের সময় আব্দুর রহমান 5 তলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হলে হাসপাতালে তার মৃত্যু হয়। অভিযানের সময় আব্দুর রহমানের পরিবারের 4 সদস্যকেও আটক করে র্যাব। জঙ্গিদের অর্থদাতা যত বড়ই হোক না কেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ডিজিটাল ওয়ার্ল্ড 2016 শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন। জঙ্গিরা যেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কোনো ধরনের নাশকতা করতে না পারে সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান। এ সময় মন্ত্রী আরও বলেন, আগামীকাল আওয়ামী লীগের 20তম সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। কতজন আছে সেটা বলতে পারবো না। যারাই অর্থদান করছে আমরা তাদের শনাক্ত করছি এবং তাদেরকে ধরছি, আইনের মোকাবেলা করে দিচ্ছি। মানে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগ ভক্ত, আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ ঢাকায় আসছে। কাজে এখানে থ্রেট বলে আমরা কিছু মনে করি না। আর আমরা আমাদের সবচেয়ে বড় কথা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সমস্ত বাংলাদেশের মানুষ কিন্তু এক হয়েছে এই জঙ্গিদের বিরুদ্ধে। সেই জন্যই আমরা মনে করি যখন জনগণ আমাদের সঙ্গে আছে আর কোন শক্তি আমাদের প্রয়োজন নেই। অফকোর্স আমাদের সিকিউরিটি ভালো আছে। আওয়ামী লীগের কাউন্সিল প্রসঙ্গ, এরই মধ্যে সম্মেলনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। এখন চলছে শেষ সময়ের কিছু কাজ। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিয়া, আগামী 2 দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে কিন্তু এরই মধ্যে প্রস্তুতি প্রায় সম্পন্ন। সবেমাত্র আমরা সকাল 10টা থেকেই দেখতে পেয়েছি জাতীয় সঙ্গীতের মাধ্যমে যেভাবে আগামীকাল শুরু করা হবে বিশেষ করে এই সম্মেলন, সে বিষয়ে এরই মধ্যে রিহার্সেল হয়ে গেছে। এছাড়া অন্যান্য বিষয়গুলো যদি বলতে চাই, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন উপকমিটিগুলো যে গঠন করা হয়েছে, 11টি উপকমিটির বিভিন্ন যে সদস্যরা রয়েছেন যারা কাজ করছেন, তারা প্রত্যেকেই কিন্তু সকাল থেকে এসে পুরো এলাকাটি পরিদর্শন করছেন, কাজকর্ম যেসব আছে সেগুলোও পরিদর্শন করছেন। এবং আপনি জানেন গত 12 এপ্রিল 11টি উপকমিটি গঠন করেছে এই সম্মেলনকে কেন্দ্র করে। আপনাদেরকে যদি কিছু তথ্য আমরা জানিয়ে রাখতে চাই, সেটি হলো যে এবার কিন্তু উপকমিটি গুলো থেকে যে বিশেষ করে 2টো উপকমিটি যারা গঠনতন্ত্র এবং অন্যান্য বিষয়গুলো দেখবেন, তারা কিন্তু এরই মধ্যে জানিয়েছেন যে কেন্দ্রীয় কমিটির যে আকার 73টি রয়েছে সেখানে কিন্তু 8টি পদ যুক্ত করে 81টিতে উন্নীত করার কথা বলা হয়েছে, যেখানে সভাপতি মণ্ডলীর সদস্য সংখ্যা বাড়ানো হচ্ছে 4 জন এবং সর্বমোট হবে 19টি। আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই, এরই মধ্যে যে সভাপতি মণ্ডলীর যেসব পদগুলো রয়েছে সেখানে কিন্তু 2টো এরই মধ্যে কিন্তু সদস্য পদ কিন্তু শূন্য রয়েছে।
এবং আপনি জানেন যে জোহরা তাজউদ্দিন মারা যাওয়ার পর সেই জায়গাটিও কিন্তু শূন্য ঘোষণা করা হয়েছিল। এবং আরও একটি বিষয়, সেটি হচ্ছে যে আমাদের অন্যান্য যে বিষয়গুলো আমরা এরই মধ্যে জানতে পেরেছি, সেটি হচ্ছে যে এরই মধ্যে সব ধরনের ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। বেলা শেষ হতে হতে সব ধরনের সব প্রস্তুতিগুলো সম্পন্ন করা হবে। এবং আরও একটি বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই, এরই মধ্যে কিন্তু 81টি যে সদস্য বিশেষ করে উন্নীত করা হয়েছে, সেখানে কিন্তু সাধারণ সম্পাদকের যে 3টি পদ সেটি কিন্তু বাড়িয়ে 4টি করা হয়েছে এবং সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য 2টি পদ বাড়ানোর প্রস্তাব কিন্তু করা হয়েছে। এছাড়া কিন্তু এবারের যে আমরা সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের যে প্রক্রিয়ায় অব্যাহত রাখার কিন্তু যে খসড়াপত্র ঘোষণা করা হয়েছে, সেখানে কিন্তু গণতন্ত্র এবং সংসদকে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, এবার যে গঠনতন্ত্রটি করা হবে এবং যে উদ্দেশ্য নিয়ে এই সম্মেলন করা হচ্ছে, সেটি আগামী নির্বাচনে হয়তো আওয়ামী লীগের যে ইশতেহার, সেই ইশতেহারের অনেকটাই কিন্তু প্রতিফলন বলে এখানে যারা আসছেন তারা কিন্তু বলছেন। এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত আওয়ামী লীগের যে জাতীয় সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটির আসলে সর্বশেষ খবর। সেলিয়া সুলতানা জানাচ্ছিলেন সোহরাওয়ার্দী উদ্যান থেকে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের শেষ মুহূর্তের প্রস্তুতির খবর এবং সম্মেলন বিষয়ে আরো কিছু তথ্য তিনি আমাদের জানাচ্ছিলেন। সময় সংবাদে আরো থাকছে। ঢাকা মেডিকেলে প্রবেশের সময় নিয়ন্ত্রণহীন অ্যাম্বুলেন্সের চাপায় আহত আরো একজনের মৃত্যু। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5-এ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপুর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 নৈশ প্রহরী সহ 4 জনকে আটক করেছে পুলিশ। গতরাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর আব্দুল লতিফ হলের 2 নৈশ প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকেও আটক করে হেফাজতে নেয় পুলিশ। গতকাল সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল থেকে মোতালেব হোসেন লিপু নামে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মতিহার থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন লিপুর চাচা মোহাম্মদ বশির আলী। এদিকে মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে। ঢাকা মেডিকেল কলেজে প্রবেশের সময় নিয়ন্ত্রণ হারানো অ্যাম্বুলেন্সের চাপায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5 জনে। নিহতের নাম রমজান আলী। দুর্ঘটনার পর থেকে রমজান আলী হাসপাতালের আইসিইউতে ছিলেন। গত শনিবার সকালে ঢাকা মেডিকেলে প্রবেশের সময় নিয়ন্ত্রণ হারানো ওই অ্যাম্বুলেন্সের নিচে চাপা পড়ে অন্তঃসত্ত্বা নারী শিশু সহ 2 পরিবারের 4 জন নিহত হয়েছেন। সেদিনের সেই ঘটনায় এখনো আহত আছেন 2 জন। ঘটনার পরে উত্তেজিত জনতা ওই অ্যাম্বুলেন্স চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। সময় সংবাদে আরো থাকছে। মংলা বন্দর দিয়ে পাট রপ্তানি করতে পারছে না খুলনা অঞ্চলের ব্যবসায়ীরা। বন্ধ হচ্ছে বাড়তি অর্থ, পিছিয়ে পড়ছে রপ্তানি বাণিজ্য। নতুন করে সাজানো হচ্ছে রাজধানীবাসীর বিনোদন কেন্দ্র হাতিরঝিল। এখানে চলছে একটি ভাসমান মুক্তমঞ্চ অ্যাম্ফি থিয়েটার নির্মাণের কাজ। সংশ্লিষ্টরা বলছেন, আগামী বছর এই অ্যাম্ফি থিয়েটার খুলে দেওয়া হলে রাজধানীবাসী খুঁজে পাবেন আধুনিক এক বিনোদন কেন্দ্র। বিভিন্ন জাতীয় দিবস ও উৎসবের দিনগুলোতে নানা অনুষ্ঠানের আয়োজন করা যাবে এখানে। এছাড়া আগামী মাসে হাতিরঝিল এলাকায় যোগ হচ্ছে ওয়াটার পাস। তাহিয়া রুবায়াত অপলার রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। খোলা আকাশের নিচে ভাসমান এই মঞ্চ, আর তার সামনে অর্ধবৃত্তাকার দর্শক গ্যালারিতে প্রায় 1,500 মানুষের বসার ব্যবস্থা। রাজধানীর হাতিরঝিলে গড়ে তোলা হচ্ছে এই অ্যাম্ফি থিয়েটার বা মুক্ত মঞ্চ। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও আলোচনা সভার আয়োজন করা যাবে এখানে। পাশাপাশি থাকবে রেস্টুরেন্ট ও সম্মেলন কক্ষ। সৌন্দর্য রক্ষার পাশাপাশি বাড়তি এই বিনোদন ব্যবস্থা আগ্রহী করে তুলছে হাতিরঝিলে বেড়াতে আসা মানুষদের। এই ধরনের জিনিসগুলো হলে আমাদের জন্য আরো বেটার হয়। এরকম একটা হওয়া আমাদের জন্য খুবই দরকার ছিল। যেহেতু এটা ঘোরার স্থান, দর্শনীয় স্থান, এখানে যদি আরেকটা অপেরা হাউসের মতো আরেকটা ভালো একটা প্লেস হয়, তাহলে এখানে দর্শনার্থী আরো বেড়ে যাবে। সংশ্লিষ্টরা বলছেন, হাতিরঝিলে আগামী মাস থেকে নামানো হবে ওয়াটার বোর্ড। উন্মুক্ত মঞ্চ হলেও রোদ বা বৃষ্টিতে অনুষ্ঠান করার জন্য থাকবে ছাউনির ব্যবস্থা। হাতিরঝিলের নান্দনিক সৌন্দর্যে যা যোগ করবে বাড়তি মাত্রা। মুক্ত মঞ্চ নির্মাণের কাজ শেষ হবে ডিসেম্বরে, আর দর্শকদের জন্য তা খুলে দেওয়া হবে আগামী বছরের জুন মাসে। এখানে আমরা ভিউইং ডেক, অ্যাম্পি থিয়েটার, বোটিং ফ্যাসিলিটিস এগুলো সব করলাম।
এই করার ফলে এখন আলটিমেটলি আমরা দেখলাম যে হাতিঝিল এত সুন্দর একটা রূপ হয়ে আসলো, যেন ঢাকার মানসপটে একটা বিশাল একটা সুন্দর একটা জিনিস। অবশ্যই আগামী বছরের জুনে এটি চালু হতে বাধ্য, কারণ তারপরে প্রকল্প সময়সীমা শেষ। এটি একটি সত্যিকার অর্থে ওয়াটারফ্রন্ট সেলিব্রেশন, সেটা করার মতো একটি জায়গা পরিণত হবে। উন্মুক্ত এই মঞ্চের খুব কাছেই তৈরি হচ্ছে 10তলা অত্যাধুনিক গাড়ি পার্কিং ভবন। এই ভবনে থাকছে হাতিঝিলের কার্যালয় সহ জাদুঘর। ইটকাঠের এই নগরীতে রাজধানীবাসীর একটু স্বস্তির জায়গা হাতিঝিল, আর সেখানে যখন যোগ হয় আধুনিক সব সুবিধা, তখন নিঃসন্দেহে তা হয়ে ওঠে আরো বেশি আকর্ষণীয়, যা নগরবাসীর যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি বিনোদনে এনে দেয় বাড়তি কিছু। তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, ঢাকা। সিলেটে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির 10 টাকা কেজি দরের 87 বস্তা চাল জব্দ করেছে পুলিশ। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। এই চাল বাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। গতরাতে সদর উপজেলার বটেশ্বর বাজারে অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়। পুলিশ জানায়, ওয়াদুদ মিয়া নামে এক ব্যক্তির মালিকানাধীন গুদামে অভিযান চালিয়ে খাদ্য বান্ধব কর্মসূচির 4350 কেজি চাল জব্দ করা হয়। পরে জব্দকৃত চাল উপজেলা খাদ্য কর্মকর্তা রঞ্জন কুমার দেবের তত্ত্বাবধানে খাদিমনগরের সরকারি খাদ্য গুদামে মজুদ রাখা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছে গোদামের মালিক ওয়াদুদ মিয়া। গরিবের হক এগুলা আইনা বিক্রি করছে যে ডিলার, যেটা ডিলার দেওয়া হয়েছে সরকারের, যেটা ডিলার দিছে, যেটা নিয়ে বিক্রি করছে সম্পূর্ণ দূষর। ওয়াদুদ সাহেবের গুদাম থেকে এটা নেওয়া হয়েছে এবং সে এটা মজুদ রেখেছিল বিক্রির উদ্দেশ্যে। আমরা গোপন সভা বিক্রির খবর পেয়ে আমি এবং আমার এসি সাহেব এবং টিউনো মহাদের সমন্বয়ে আমরা গেছি ওখানে এবং দোকানের তালা ভেঙে আমরা ওটা রিকভারি করেছি। কন্টেইনার ব্যবহারে বাধ্যবাধকতার কারণে মংলা বন্দর দিয়ে পাট রপ্তানি করতে পারছেন না খুলনা অঞ্চলের ব্যবসায়ীরা। বন্দরে সীমিত আকারে কন্টেইনার আসলেও গুনতে হয় বাড়তি অর্থ। এতে প্রায় 8 বছর ধরে পাট রপ্তানিতে তাদেরকে নির্ভর করতে হচ্ছে চট্টগ্রাম বন্দরের উপর। এতে আঞ্চলিক অর্থনীতিতে পিছিয়ে পড়ছে খুলনার পাট রপ্তানিকারকরা। তবে বস্ত্র পাট মন্ত্রণালয়ের দাবি, সমস্যা সম্পর্কে ব্যবসায়ীরা কিছুই জানাননি তাদের। রিপোর্ট জুবায়ের ফয়সালের। দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা, বিভাগীয় শহর খুলনা থেকে সড়ক পথে দূরত্ব মাত্র 48 কিলোমিটার। কিন্তু এত কাছে হলেও খুলনা অঞ্চলের পাট ও পাটজাত পণ্য রপ্তানিকারকদের 2008 সাল থেকে ব্যবহার করতে হচ্ছে 350 কিলোমিটার দূরের চট্টগ্রাম বন্দর। 8 বছর ধরে মংলায় আসে না প্রয়োজন মতো কন্টেইনার। ফলে খুলনা থেকে ট্রাকে করে পাট চট্টগ্রাম বন্দরে পাঠানোর পথ বেছে নেন ব্যবসায়ীরা। এতে একদিকে যেমন বাড়ছে রফতানি ব্যয়, অন্যদিকে প্রতিযোগিতামূলক বাজারের সঙ্গে তাল মেলাতে পারছে না এ অঞ্চলের রফতানিকারকরা। 5 দিন 7 দিন 8 দিন ঘাটে বসে থাকে। এরপরে আমার শিপমেন্ট বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। তারপর কোনোরকম গেলে দেখা যাচ্ছে ডাকে মুখে আমাকে শিপমেন্ট করতে হচ্ছে। আমি খুলনার লোক, আমি দূর থেকে আমার পাশে মোংলা থেকে আমি কেন এখান থেকে আমি রপ্তানি করতে পারবো না? সিন্ডিকেটের মতো করে এখানে শুধুমাত্র এই মুহূর্তে পিআইএল শুধু জাহাজ আনতেছে, আর কেউ জাহাজ আনতেছে না। এই মালটা শিপমেন্ট না হলে আমরা বিল পাই না। এই 15-20 দিন ব্যাংকে সুদ আমাকে টানতে হচ্ছে। সমস্যাটি সম্পর্কে কিছুই জানে না পাট মন্ত্রণালয়, এমন দাবি করলেও শিগগিরই রফতানিকারক আর নৌ পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার আশ্বাস প্রতিমন্ত্রীর। কোন স্টেক হোল্ডার এখন পর্যন্ত যে মংলা বন্দরে আগে কন্টেনার বাহী এই জায়গায় সিস্টেম ছিল, এখন সেটা বন্ধ হয়ে যাতে চিটাং দিচ্ছে, এই ধরনের কেউ দাবি আমাদের কিংবা কোনো অভিযোগ কিংবা আবেদন কেউ আমাদের করে না। যার কারণে আপনার কাছে প্রথম জানলাম, তবে জানার পরে আমি বসে থাকবো না, আমি আজকেই নৌ পরিবহন মন্ত্রীর সাথে কথা বলবো। দেশের কাঁচা পাট রফতানির 70% হয় খুলনা অঞ্চল থেকে। মোট রফতানির প্রায় 1,500 কোটি টাকার বাজার নিয়ন্ত্রণ করে এ অঞ্চলের 33টি সরকারি বেসরকারি পাটকল আর শতাধিক রফতানিকারক। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, খুলনা। রিকশার সিএনজি চালিত অটোরিকশার চাপে বগুড়া এখন যানজটের শহরে পরিণত হয়েছে। প্রতিদিনই বাড়ছে অবৈধ ব্যাটারি চার্জার চালিত রিকশা। অবৈধ সব চার্জার রিকশা থেকে প্রতিদিনই উঠছে হাজার হাজার টাকার চাঁদা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সামনে চাঁদা তোলা হলেও নির্বিকার তারা। জেলা পুলিশের কর্তা ব্যক্তি বলছেন, যানজট আর চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত মাজেদুর রহমানের প্রতিবেদনে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। শহরে বেরোলেই দেখা মিলবে চার্জার চালিত আর পায়ে পেডেল করা হাজারো রিকশা। পৌর ট্যাক্স পরিশোধ করা পায়ে চালিত রিকশার নিয়ন্ত্রণ থাকলেও অবৈধ চার্জার চালিত রিকশার কোনো নিয়ন্ত্রণ নেই। শহরের একজন নিয়ন্ত্রণ করছে এসব চার্জার চালিত রিকশা।
নির্বিঘ্নে এসব চার্জার রিকশা চলার সুবিধা করে দিয়ে তুফান নামের এক ব্যক্তি প্রতিদিন রিকশাওয়ালাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। আর এসব রিকশার সংখ্যা প্রতিদিনই বাড়ার কারণে শহরে দেখা দিয়েছে ভয়াবহ যানজট। অটো চালিত রিকশা, ভ্যান যেগুলো চলতেছে রাস্তায়, এটার কোনো নিয়ন্ত্রণ নাই, এর কোনো অথরিটি নাই। যেখানে সেখানে চাঁদার কারণে দেখা যাচ্ছে যে অতিরিক্ত যানজট তৈরি হচ্ছে। শহরে বিভিন্ন পয়েন্টে চার্জার রিকশা প্রতি 20 টাকা করে চাঁদা তুলছে তুফানের নিয়োগকৃত লোকেরা। শুধু তাই নয়, নতুন রিকশা শহরে নামালে এককালীন তাতে দিতে হচ্ছে 1800 করে টাকা। গাড়ি নামাচ্ছে শোন টাকা নিচ্ছে 1800 টাকা। গাড়ি বাবদ একটা কাট দিছে, টাকা না দিলে পরে মারধর করে, গাড়ি নিয়ে যা ধরে থয়। এগুলো তুলতে বলছে তুফান সরকার। 20 টাকা চাঁদালি আমরা রিক্সা আলাদা, অটো রিক্সার থেকে আমাদের 5 টাকা দেয়, ওখানে 15 টাকা দেওয়া লাগে। আইন শৃঙ্খলা বাহিনীর সামনে চাঁদা আদায় করা হলেও কিছুই বলছে না তারা। তবে যানজট নিরসনে অবৈধ চার্জার রিকশা, সিএনজি চালিত অটোরিকশা ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। ব্যাটারি চালিত রিকশা আরেকটি বিস্ফোরা না হয়ে দাঁড়ায়, এজন্য আমাদের অভিযান অব্যাহত আছে। যদি কেউ এই ব্যাটারি চালিত রিকশার কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে থাকে, অবশ্যই আমরা তাকে আইডেন্টিফাই করবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। বগুড়া শহরে অনুমোদিত রিকশার সংখ্যা প্রায় 3000 আর অবৈধ চার্জার রিকশা চলছে 4500। এছাড়া সিএনজি চালিত অটো রিকশার সংখ্যা প্রায় 8000। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো আজ। সকাল 10টা থেকে 11:30টা পর্যন্ত চলে এই পরীক্ষা। 2016-17 শিক্ষাবর্ষের ক ইউনিটের এই পরীক্ষায় মোট আসন সংখ্যা 1745টি। সব মিলিয়ে আবেদনকারীর সংখ্যা ছিল 90,427 জন, যেখানে আসন প্রতি প্রতিযোগী রয়েছে 51 জন করে। পরীক্ষা চলাকালীন সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করেছে ভ্রাম্যমাণ আদালত। পরীক্ষায় জালিয়াতির অভিযোগে 8 জনকে আটক করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আরিফিন সিদ্দিক পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করেন। 90,430 জন আবেদনকারী এবং পরীক্ষার্থী, তার মাঝে 1745, এটা একেবারেই সীমিত একটি সংখ্যা। অতএব তীব্র প্রতিযোগিতামূলক একটি ভর্তি পরীক্ষা আমরা আজকে সম্পন্ন করছি। তা আশা করি যে আমাদের যে মেধাবী ছেলেমেয়েরা, সত্যিকারের মেধাবীদের মাঝে যে যারা মেধাবী, তারাই ক ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শুধু জয়ী হলেই ফলাফল মেনে নেবেন বলে ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তাকে বিপজ্জনক বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার ফ্লোরিডার মায়ামিতে হিলারির প্রচারণায় গিয়ে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প এমন একগুঁয়ে ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যত বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন বলেও মন্তব্য করেন ওবামা। একই দিন অ্যারিজোনার ফিনিক্সে সমাবেশে ফার্স্ট লেডি মিশেল ওবামাও ট্রাম্পের অনমনীয় মনোভাবের সমালোচনা করেন। পাশাপাশি রিপাবলিকান এই প্রার্থীর নারী বিদ্বেষপূর্ণ আচরণে উদ্বেগ প্রকাশ করেন মিশেল। এর আগে কেবল বিজয়ী হলে নির্বাচনের ফলাফলকে সম্পূর্ণভাবে মেনে নেবেন বলে বৃহস্পতিবার ওহাইওতে প্রচারণায় জানান ডোনাল্ড ট্রাম্প। এর ব্যতিক্রম হলে নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আইনগত লড়াইয়ে নামার কথাও জানান তিনি। বুধবার শেষ টেলিভিশন বিতর্কেও নির্বাচনে হেরে গেলে ফলাফল মেনে না নেবার বিষয়টি ইঙ্গিত করেছিলেন এই ধনকুবের। এশীয় বংশোদ্ভূত জনগোষ্ঠীর পাশাপাশি ল্যাটিনো ও কৃষ্ণাঙ্গদের সমর্থন হিলারি ক্লিন্টনকে নির্বাচনী যুদ্ধে এগিয়ে রাখলেও সংখ্যাগরিষ্ঠ স্বল্প শিক্ষিত শ্বেতাঙ্গদের সমর্থন বাড়ছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে। যুক্তরাষ্ট্রের গ্রামাঞ্চল ও উপশহরগুলোতে চালানো জরিপে উঠে এসেছে এমন তথ্য। তবে তরুণ এবং বয়োবৃদ্ধ ভোটার এবং ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতির উপরে নির্ভর করছে হিলারি ক্লিন্টনের ভাগ্য, এমনটাই জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট সেন্টারের আরবান রিসার্চ সেন্টার। যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেন্টারে সংবাদ সম্মেলন করেন নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির ম্যাপিং সার্ভিস এবং গ্র্যাজুয়েট আরবান রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর স্টিভেন রোমালিউস্কি। অন্যবারের তুলনায় এবার বেশি সংখ্যক রিপাবলিকান সমর্থক ভোটার রেজিস্ট্রেশন করেছেন বলে জানান তিনি। সময় টেলিভিশনের এক প্রশ্নের উত্তরে স্টিভেন রোমালিউস্কি বলেন, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ভালোভাবেই নিজের অবস্থান সামলে নিয়েছেন। পেনসিলভানিয়া, ওহাইও, ফ্লোরিডাতে বাঘ
মাঘে মহিষে লড়াই হলেও নিজ জন্মশহর নিউ ইয়র্কে ভালো করবেন ডোনাল্ড ট্রাম্প। নতুন ভোটার ও শিক্ষিত শ্রেণীতে হিলারি ক্লিন্টনের জনপ্রিয়তা থাকলেও ডোনাল্ড ট্রাম্পের প্রাইমারি নির্বাচনের জয়ের পেছনে মূল শক্তি জুগিয়েছে ছোট শহরের শ্বেতাঙ্গ স্বল্প শিক্ষিত ভোটাররা। এবারে নির্বাচনী ধারা একেবারেই আলাদা হবে বলে মন্তব্য করেন তিনি। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রাম্প, যার রাজনীতিতে কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু তিনি ঠিকই প্রার্থিতা নিশ্চিত করেছেন। তাই এবারে নির্বাচনের ফলাফলে আমরা ভিন্ন কিছু দেখব। সংবাদ সম্মেলন শেষে প্রফেসর স্টিভেন রিমালিউস্কি জানান, নির্বাচনের রায় নিজের পক্ষে নিতে ট্রাম্পকে আরো ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে হবে। বিভিন্ন জরিপ বিশ্লেষণে দেখা গেছে ট্রাম্পের পক্ষে জয় তুলে নেওয়া বেশ কঠিন হয়ে পড়বে, তবে নির্বাচনের আগ পর্যন্ত কিছুই বলা যায় না। 8 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি হতে যাচ্ছেন এই দুই প্রার্থী। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ইংল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে প্রথম সেশনে অল আউট হয়েছে ইংল্যান্ড। তাইজুল মিরাজের বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্র 293 রান করেছে সফরকারীরা। এটি টাইগারদের বিপক্ষে সর্বনিম্ন রানের ইনিংস ইংল্যান্ডের। জবাবে প্রথম ইনিংসে এখন ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 2 উইকেটে 30 রান। আগের দিনের 7 উইকেটে 258 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ক্রিস ওকস 36 ও আদিল রশিদ 5 রান নিয়ে এদিন ক্রিজে নামেন। দিনের প্রথম বলেই ক্রিস ওকসের উইকেট তুলে নিয়ে দুর্দান্ত শুরু করেন তাইজুল। এরপর ব্রডকে নিয়ে টাইগার বোলারদের ভালোই মোকাবেলা করেন রশিদ, তবে বেশিক্ষণ টেকেননি। দলীয় 289 রানে 36 রান করা রশিদকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট তুলে নেন তাইজুল। এরপর 13 রান করে মিরাজের বলে ব্রড আউট হলে 293 রানে থামে ইংলিশদের প্রথম ইনিংস। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দেখে শুনে খেলেন দুই টাইগার ওপেনার ইমরুল ও তামিম। তবে দলীয় 29 রানে 21 রান করা ইমরুলকে বিদায় করে স্বাগতিক শিবিরে প্রথম আঘাত হানেন মঈন আলী। এরপর 1 রানে মমিনুল আউট হলে চাপে পড়েছে স্বাগতিকরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগের কাউন্সিলে গঠনতন্ত্রে আসছে পরিবর্তন। নবীনদের পাশাপাশি সুযোগ পাচ্ছেন নারীরাও, থাকছে নির্বাচনী ইশতেহারের গাইডলাইন। আশুলিয়ায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত আব্দুর রহমানই নব্য জেএমবির প্রধান সারোয়ার জাহান। জানিয়েছে র্যাব, প্রায় 28 লাখ টাকা সহ 2 সহযোগী আটক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোতালেবের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 নৈশ প্রহরী সহ 4 জনকে আটক, হত্যা মামলা দায়ের। নতুন রূপে সাজানো হচ্ছে বিনোদন কেন্দ্র হাতিরঝিল, তৈরি হচ্ছে ভাসমান মুক্ত মঞ্চ। আগামী মাসে যোগ হচ্ছে ওয়াটার বাস। এবং চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে 293 রানে অল আউট ইংল্যান্ড। 5 উইকেটের পর আজ আরও 1 উইকেট শিকার মিরাজের, ব্যাটিংয়ে টাইগাররা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরেই। সঙ্গে থাকুন সময়।